উনি যে বলছেন যে উনি ফিরবেন 6 মাসের মধ্যে, এখন এটা শুনে হয়তো মনে হয় একটু অপটিমিস্টিক। সো কেন শেখ হাসিনা এরকম একটা কথা বলছেন? কারণ একটা সাক্ষাৎকারে যখন তিনি এটা বলেন, তিনি তো এমনি এমনি বলছেন না। নিশ্চয়ই কোনো কিছু ভিত্তিতে তার কাছে এমন কোনো কিছু তথ্য আছে যার ভিত্তিতে তিনি এই কথা বলছেন। সো এটা একটাই হতে পারে যে এই বিএনপি সরকারের সাথে ভারত সরকারের কোনো একটা আলোচনা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এই একটা কথায় মনে হয় যে কিছু একটা হচ্ছে। আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছে খানিকক্ষণ আগে, আপনার সাথে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে তিনি বলছেন যে মাহমুদ আলমের যে স্ট্যাটাস সেটির পরিপ্রেক্ষিতে দিয়েছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ ছিল, তবে আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে তা হচ্ছে তাদের দম্ভ, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। মানে একটা নাড়াচাড়া শুরু হয়েছে, আপনার কাছে কি তাই মনে হয়? এবং আপনি যদি বলছেন যে হুম, ভিত্তি থাকতে পারে, শেখ হাসিনা তো এমনি এমনি আর এই হুম, কথাগুলো বলছেন না। যদিও আমরা শেখ হাসিনার আরো বছর খানেক আগের কথা আমরা শুনেছি, বা বছর দুয়েক আগের কথা, যে আমি টুপ করে ঢুকে পড়বো হুম, বা সীমান্তের হুম, কাছাকাছি আছি। কিন্তু এইবার রিপারকাশনটা মনে হচ্ছে অনেক বেশি, বিশেষ করে ডক্টর হুম। ইউনূসের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত। তারা বিচলিত, এবং এই তাদের এই বিচলিত ব্যাপারটা বোঝা যাচ্ছে পত্রিকার রিপোর্টে, যে পত্রিকার রেফারেন্স আপনি দিলেন তাদের ফেসবুক স্ট্যাটাসে। কিন্তু তারা কেন এত বিচলিত সেটা হয়তো তারা নিজেরাই ব্যাখ্যা করতে পারে। যে তারা কি মনে করছেন যে শেখ হাসিনার এই স্টেটমেন্টটা আসলেই এর মধ্যে কিছু সাবস্টান্স আছে, এটা খালি একটা মানে ফাঁকা বলি না, হুম। হ্যাঁ, হট এয়ার না, এর মধ্যে আসলে সাবস্টেন্স আছে যে তিনি 6 মাসের একটা টার্গেট নিয়েছেন। এবং আমি কি অনেক লোককে দেখলাম বলতে যে তারা চাচ্ছেন যে 16ই ডিসেম্বর যেন শেখ হাসিনা রিটার্ন করে। ভারতীয় গণমাধ্যমের যেই প্রসঙ্গটা আপনি বললেন, ভারতে হ্যাঁ, সেখানে একটা ক্ষোভ আস্তে আস্তে তৈরি হচ্ছে তারেক রহমানের সরকারের প্রতি। প্রথম দিকে ভারতের দিক থেকে খুবই খুবই মানে আন্তরিক চেষ্টা ছিল তারেক রহমানের সরকারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার। এবং নরেন্দ্র মোদী প্রথম দিনই তিনি তারেক রহমান এবং তার পরিবারকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু 3 মাস পার হয়ে গেছে, এই ভারত সফর নিয়ে কোনো কথা হচ্ছে না। বরঞ্চ চীন এখন কিন্তু সিনে চলে এসছে, যে চেষ্টা করছে তারেক রহমান যাতে তার প্রথম বিদেশ সফর চীনে করে, এবং সেটা যদি করে সেটা ভারতকে মনক্ষুণ্ণ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বেশ কয়েকটি বিষয় আপনার সাথে একটু আলোচনা করতে চাই, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আহ প্রথমেই প্রশ্ন যে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বেশ কয়েকদিন ধরে এমন একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে তিনি খুব দ্রুতই দেশে ফিরবেন, এবং এই বিষয়টি নতুন করে উঠে এসেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে, হিন্দুস্তান টাইমস সহ, আনন্দবাজার সহ আর বেশ কয়েকটি গণমাধ্যমে। কোথাও কোথাও তিনি ফোনে ইন্টারভিউ দিয়েছেন, কোথাও কোথাও ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকারটি দিয়েছেন। এর আগে আমরা দেখলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে তার একটি অডিও কনফারেন্স, সেখানেও তিনি বলছেন যে 6 মাসের মধ্যে দেশে ফিরে আসব। এটি আসলে বর্তমান বাস্তবতায় কতটুকু আহ বাস্তবসম্মত? একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন থাকবে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অপকর্মগুলোর অভিযোগ আনা হচ্ছে, তার বিরুদ্ধে যে আদালতে নানান ধরনের রিট করা হয়েছে, তদন্ত কমিশন গঠন করতে বলা হয়েছে, সেই জায়গা থেকে আমার দেশ পত্রিকা সহ ডক্টর ইউনূসের যারা অনুসারী বা এই যে এনসিপি যারা নেতা রয়েছেন, তাদের মধ্য থেকে অনেকেই বলার চেষ্টা করছেন যে ইউনূসের বিষয়ে হাম কিংবা এই যে মার্কিন চুক্তি, এসব বিষয়ে যে বিশুদ্ধার করা হচ্ছে সেগুলো আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। খুবই হাস্যকর যদিও বিষয়টি। আপনার প্রতিক্রিয়া প্রথমে শেখ হাসিনার ইস্যুতে একটু জানতে চাই। আচ্ছা, শেখ হাসিনার সাক্ষাৎকারটা আগের মতোই, আগেও তিনি ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, তো এখনো তিনি প্রকাশ্যে আসেননি। সেটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে 2 বছর পার হয়ে গেল, কিন্তু এখনো তিনি প্রকাশ্যে লাইভ কোনো অনুষ্ঠানে আসেননি। তো যাই হোক, তিনি এখনো ওইভাবেই চালাচ্ছেন। এবং যখন ইমেলে অ্যান্সার করেন, ইমেলে যখন সাক্ষাৎকার দেন, অনেকেই ধরে নিচ্ছে যে এখানে হয়তো তার আইনজীবী বা অন্য কোনো উপদেষ্টা আছে সাথে, যাতে তার উত্তরগুলো আহ কোনো আইনি কোনো দুর্ঘটনা না ঘটায়। তো উনি যে বলছেন যে উনি ফিরবেন 6 মাসের মধ্যে, এখন এটা শুনে হয়তো মনে হয় একটু অপটিমিস্টিক। কারণ বিএনপি সরকার এমন কোনো কিছু করেনি যা থেকে মনে হবে যে তারা আওয়ামী লীগের সাথে কোনো একটা, আওয়ামী লীগের প্রতি কোনো নমনীয় মনোভাব নিচ্ছে। কারণ যাদেরকে গ্রেফতার করা হয়েছে, মাসের পর মাস, 2 বছর হয়ে গেল বিনা বিচারে আটক আছে আওয়ামী লীগের মন্ত্রী, নেতা,
লাখ লাখ কর্মী পালিয়ে আছে, বিভিন্ন মামলায় তারা পালিয়ে আছে। তো এদের ব্যাপারে কোনো পদক্ষেপ এখনো বিএনপি সরকার নেয়নি, বা কোনো এমন কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। সো কেন শেখ হাসিনা এরকম একটা কথা বলছেন? কারণ একটা সাক্ষাৎকারে যখন তিনি এটা বলেন, তিনি তো এমনি এমনি বলছেন না, নিশ্চয়ই কোনো কিছু ভিত্তিতে তার কাছে এমন কোনো কিছু তথ্য আছে যার ভিত্তিতে তিনি এই কথা বলছেন। সো এটা একটাই হতে পারে যে এই বিএনপি সরকারের সাথে ভারত সরকারের কোনো একটা আলোচনা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এই আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা সহ অন্যান্য আওয়ামী লীগদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু এটাও ঠিক যে শেখ হাসিনা এবং অন্যান্য নেতার বিরুদ্ধে যতদিন এই হত্যা মামলার রায়, যেটা তাদেরকে ফাঁসির আদেশ তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, এগুলো যতদিন বহাল থাকবে ভারত এদেরকে ফেরত পাঠাবে এরকম কোনো এই এরকম ধারণা করাও ঠিক না। আমার মনে হয় না ভারত সেটা করবে। তাহলে কি ধরনের আলোচনা হয়েছে, কার সাথে হয়েছে, কোন লেভেলে হয়েছে, আমরা কিছুই জানি না। কিন্তু এই একটা কথাই মনে হয় যে কিছু একটা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু লোক হয়তো দেশে ফিরছে, যাদেরকে আগে মনে হতো যে এই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কোনো না কোনো ভাবে, এবং তাদের বিরুদ্ধে মামলা টামলা হয়ে যেতে পারে, কিন্তু তারা ফিরতে পেরেছে এবং ফিরে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। দু একজন এরকম আছেন। আম, কাজেই কিছু একটা হতে পারে, কিছু একটা মুভমেন্ট এই দিকে হচ্ছে বলে মনে হয়। কিন্তু 6 মাসের মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা, এটা শুনে আমি একটু চমকে গেছি, কারণ এটা খুবই অপটিমিস্টিক মনে হয়। অন্যান্য নেতা হয়তো ফিরতে পারেন, অন্যান্য নেতা যাদের বিরুদ্ধে মামলা নেই, যারা এমনি ভয়ে পালিয়ে গিয়েছেন, আম, তারা হয়তো ফিরতে পারেন। যারা আর কি অন্যান্য পেশায় আছেন, সরাসরি আওয়ামী লীগ দলের সাথে যুক্ত না, কিন্তু তারা মনে করেছে যে তাদের বিরুদ্ধে আক্রোশ এসে পড়তে পারে ইউনূস সরকারের আমলে, তারা হয়তো ফিরতে পারেন। কিন্তু স্বয়ং শেখ হাসিনা ফিরবেন, এটা হবে একটা হিউজ স্টেপ। এবং এটা হতে গেলে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা চূড়ান্ত সমঝোতা করতে হবে। কারণ শেখ হাসিনা তো ফিরে ফিরে চলে যেতে পারেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি ফিরে বলবেন যখন ঠিক আছে তিনি জেলে যাবেন, কিন্তু তিনি ফিরে রাজনীতি তো করতে চাইবেন, কারণ তার তো উদ্দেশ্য সেটাই, দেশে ফিরে তিনি রাজনীতিতে আবার ফিরবেন। তো সেটা যদি বিএনপি অ্যালাউ সিদ্ধান্ত নেয় যে তারা অ্যালাউ করবে শেখ হাসিনাকে পুনরায় রাজনীতি করতে দিতে, তাহলে এটা একটা বিরাট বিরাট ঘটনা হবে। কিন্তু এই প্রথমত ঘটনা হচ্ছে ঘটার কোনো লক্ষণ আমি এখনো দেখছি না। কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তাই না? কখন কার সাথে শত্রুতা, কখন কার সাথে বন্ধুত্ব হয়, এটা তো আমরা বলতে হুম। পারি না। তারপরেও আপনি যে কথাটা বললেন যে তাদের সাথে একটা সমঝোতা হচ্ছে ভারতের সঙ্গে বা বিএনপির সঙ্গে, কিন্তু বাস্তবতা কি তেমনটি বলছে? শুরু থেকে আমরা হয়তো ধারণা করছিলাম যে ভারতের সঙ্গে বিএনপির একটা চুক্তি হয়ে আছে, তারেক রহমান দেশে ফিরেছেন, সেখানেও বিএনপির একটা ভারতের একটা ভূমিকা থাকতে পারে, এবং সেই ভূমিকার থাকার মধ্যে আওয়ামী লীগ নিয়ে নিশ্চয়ই অনেক ধরনের কথাবার্তা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপি সরকারের যে অবস্থান, মার্কিন বাণিজ্য চুক্তি কার্যকরের দিকে এগিয়ে যাওয়া বীর দর্পে, এদিকে চীনের সঙ্গে তিস্তা প্রজেক্ট নিয়ে সেখানেও একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে আমরা ধারণা করছি, এবং ভারত তো মোটামুটি নাখোশ এমনটা ভারতের বিভিন্ন গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে। সেই জায়গা থেকে এখন আওয়ামী লীগের বিষয়ে কি আসলেই নতুন করে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে বা সমঝোতায় পৌঁছানোর কোনো সুযোগ এই মুহূর্তে রয়েছে কিনা? সুযোগ আছে, আমি মনে করি না সুযোগ নাই। কারণ আপনি শুরুতে যেটা বললেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে যে মিত্র কালকে সে শত্রু, এবং কালকে যে শত্রু পরশু সে মিত্র, এটা হতেই পারে। আর বাংলাদেশে তো এখন গৃহযুদ্ধ হচ্ছে না যে একেবারে মুখ দেখা দেখি বন্ধ, এবং যে দল পরাজিত সে চিরকাল মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে তাদেরকে, এটা রাজনীতি। কিন্তু আম, ভারতীয় গণমাধ্যমের যেই প্রসঙ্গটা আপনি বললেন, ভারতে হ্যাঁ, সেখানে একটা ক্ষোভ আস্তে আস্তে তৈরি হচ্ছে তারেক রহমানের সরকারের প্রতি। প্রথম দিকে ভারতের দিক থেকে খুবই খুবই আহ মানে আন্তরিক চেষ্টা ছিল তারেক রহমানের সরকারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার। এবং নরেন্দ্র মোদী প্রথম দিনই তিনি তারেক রহমান এবং তার পরিবারকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু 3 মাস পার হয়ে গেছে, এই ভারত সফর নিয়ে কোনো কথা হচ্ছে না। বরঞ্চ চীন এখন চীন। সিনে চলে এসছে, যে চেষ্টা করছে তারেক রহমান যাতে তার প্রথম বিদেশ সফর চীনে করে, এবং সেটা যদি করে সেটা ভারতকে মনঃক্ষুণ্ণ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারত এটাও জানে যে বাংলাদেশের সাথে তার সুসম্পর্ক পুনরায় তৈরি করা তার নিজের জন্য প্রয়োজন। কাজেই তার এই মনক্ষুণ্ণ হলেও এইসব জিনিস দিয়ে ভারত
বাংলাদেশের সাথে আবার একটা বৈরী সম্পর্কের ভেতরে চলে যাবে আমার মনে হয় না। আমার মনে হয় ভারতের প্রচেষ্টা বাংলাদেশের সাথে তার সুসম্পর্ক পুনরুদ্ধার করার জন্য ভারতের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এখন তারেক রহমান কত দূর এগিয়ে যাবে ভারতের সাথে সমঝোতা করার জন্য, সেটা একটা প্রশ্ন, এবং সেই এগিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের প্রশ্নটা আলোচনায় আসবে কিনা সেটা আরেকটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে ভারতও চাইবে আলোচনায় আসুক, কারণ ভারতের মধ্যে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আশ্রয় নিয়ে আছে। ভারত নিশ্চয়ই চাইবে না যে এরা অনন্তকাল ধরে সেখানে রয়ে যাক। হুম। ভারতও চাইবে এরা নিরাপদে দেশে ফিরুক। সেটার জন্য তো বাংলাদেশ সরকারের সাথে একটা আলোচনা তাদের করতেই হবে। এই প্রসঙ্গে খুব স্বাভাবিকভাবে আরেকটি বিষয় আসে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারের নানান ধরনের অপকর্মের বিরুদ্ধে যারা লেখালেখি করছেন বা যারা নিরপেক্ষতার জায়গা থেকেও সমালোচনা করছেন, তাদেরকে এখন টার্গেট করা হয়েছে বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম থেকে, এবং বিশেষ করে এনসিপির রাজনীতির সঙ্গে যারা জড়িত অথবা সাবেক সমন্বয়কদের মধ্য থেকে। তারা আরো আগে থেকে বলার চেষ্টা করছে যে ডক্টর ইউনূসের সরকারের বিভিন্ন অপকর্মের অভিযোগে যেই প্রতিবাদগুলো হচ্ছে, আদালতে রিট করা কিংবা তার বিচার দাবি করা, এইগুলো হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এই কথাগুলো তোলা হচ্ছে। মানে আমার কাছে একটু আশ্চর্য লেগেছে, যেখানে হামে শত সহস্র শিশু মারা গেছে এরই মধ্যে, এবং মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সিপিডির মতন গবেষণা প্রতিষ্ঠানও তুমুল সমালোচনা করছে, শুধু রাজনীতিবিদ থেকে নয়, গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে করা হচ্ছে। এবং আমার দেশে একটি লিড নিউজ করা হলো, যার শিরোনাম হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ইউনূস। হুম। মাহফুজ আলম সাবেক উপদেষ্টা, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, আওয়ামী লীগ ফিরে আসছে, মানুষের মধ্যে এরকম একটি ধারণা এস্টাবলিশড হচ্ছে, বা আওয়ামী লীগ সম্ভবত অনেক বেশি কনফিডেন্ট আগের চেয়ে। সেই জায়গা থেকে তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ ফিরে আসার যথেষ্ট কারণ আছে, আওয়ামী লীগ আগেই ফিরেছে, ডক্টর ইউনূসের সময় নানান যে স্টেক হোল্ডার রয়েছে তাদের যে বিভিন্ন অপকর্মের কারণে। এই সবকিছু মিলিয়ে আসলে কি মনে হচ্ছে আপনার, যে আসলে এই আওয়ামী লীগ শক্তভাবে ফিরছে, এরকম একটা ধারণা এদের ভিতরে জন্মেছে? পাশাপাশি আওয়ামী লীগের বিরোধিতা করতে ডক্টর ইউনূসের পক্ষে সাফাই গাওয়া, এটি কোন ধরনের মানসিকতা? আমার মনে হয় এই যে ন্যারেটিভটা আমি শুনছি যে ডক্টর ইউনূসের যত সমালোচনা, তার বিরুদ্ধে যত আম, মানে পদক্ষেপ, আইনগত পদক্ষেপ বা অন্যান্য পদক্ষেপ, সেগুলো সব আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য করা হচ্ছে। এর চেয়ে স্টুপিড ষড়যন্ত্র তত্ত্ব আমি আর শুনিনি। ডক্টর ইউনূসকে সমালোচনা করার যথেষ্ট কারণ রয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালেই তার এইসব ঘটনা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এবং তিনি বলতেন যে আমাকে সমালোচনা করো, আমি তোমাকে স্বাধীনতা দিলাম। হ্যাঁ, স্বাধীনতা 2.0। তো ওই ওই দিক থেকে দেখতে গেলে ডক্টর ইউনূসকে কেন সমালোচনা করলেই কেন আপনাকে আওয়ামী লীগ তকমা দেওয়া হবে? তার মানে হচ্ছে যে যারা সমালোচনা করছে ইউনূসের, তাদের মুখ বন্ধ করার জন্যই এই প্রচারণা চালানো হচ্ছে, যে ডক্টর ইউনূসকে সমালোচনা করা মানেই আওয়ামী লীগের ফেরার পথ প্রশস্ত করা হচ্ছে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের সমালোচনাকে বন্ধ করা। কিন্তু এটা কাজে দিবে না এই কারণে যে মানে শুধু হাম না, হাম একটা বিরাট ঘটনা, হামের যে প্রাদুর্ভাব, 500-এরও বেশি শিশু মারা গেছে। সো এই ঘটনা আপনি ধামাচাপা দিতে পারছেন না, এই ঘটনা আপনি আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে পারছেন না। যদি কারো ঘাড়ে চাপাতে হয়, সেই ঘাড়টা ডক্টর ইউনূস এবং তার সরকারের। কাজেই এইখানে ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কাঠগড়ায় বলতে আমি মানে এই মুহূর্তে জনমতের কাঠগড়ার কথা বলছি, আর কোনো আদালতের কাঠগড়া না। কাজেই এটাকে আপনি এই আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগকে ফেরানোর রাস্তার মানে প্রশস্ত করার ষড়যন্ত্র বলে ধামাচাপা দিতে পারবেন না। এটা একটা ব্যর্থ প্রচেষ্টা যারা করছে। আর মাহফুজ আলম আর আম, আহ, যে কথাটা বলছেন যে কোন কোন ঘটনা আওয়ামী লীগকে ফিরতে সহায়তা করছে, বা কোন সময় আওয়ামী লীগ ফিরেছে বিকজ এটা হয়েছে, আওয়ামী লীগ ফিরছে বিকজ এটা হয়েছে, তো এগুলো তো অনেকেই বলেছে ওই সময় যে এগুলো, এই ধরনের প্রতিহিংসা, এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ, এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ, এইগুলো দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পর দেশে একটা একতা, একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি হয়নি। এখানে কোনো শান্তি আসেনি। এখানে একটা প্রতিহিংসার রাজত্ব, একটা মব ভায়োলেন্সের রাজত্ব কায়েম হয়েছে, যেটা মোটেই কাম্য নয়। তো এইটার জন্য যদি মানুষ আওয়ামী লীগের দিকে তাকায়, তাহলে এটা মানুষের দোষ না,
এটা যারা এইসব ধ্বংসাত্মক হিংসাত্মক প্রতিহিংসামূলক কাজ করেছে তাদের দোষ, তারাই এই রাস্তাটা তৈরি করেছে যাতে আওয়ামী লীগের দিকে তাকায় মানুষ এগুলো দেখার জন্য। কিন্তু বিএনপি সরকার এটাকে ঠিক আমলে নিচ্ছে না। তারা চায় না এই ইউনূস সরকারকে ঘাঁটাতে, কারণ তারা বোধহয় এখনো বুঝে উঠতে পারছে না যে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করালে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হবে কি হবে না। হয়তো তারাও মনে করে যে ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করালে আওয়ামী লীগ লাভবান হতে পারে, সেই জন্য বিএনপি সাহস পাচ্ছে না ওইদিকে যাওয়ার। কিন্তু এক সময় না এক সময় ডক্টর ইউনূসের এই 18 মাসের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলতেই হবে, এবং এটা সিরিয়াসলি তুলতে হবে। এটা যদি আদালত পর্যন্ত গড়ায় তো গড়াবে, কিন্তু এটা এটা এই জবাবটা ইউনূসকে দিতেই হবে, এবং তার অন্যান্য মন্ত্রী, এই আসিফ নজরুল বলুন আর মাহফুজ আলম বলুন। আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছে খানিকক্ষণ আগে, আপনার সাথে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে তিনি বলছেন যে মাহমুদ আলমের যে স্ট্যাটাস সেটির পরিপ্রেক্ষিতে দিয়েছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ ছিল, তবে আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে তা হচ্ছে তাদের দম্ভ, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। মানে একটা নাড়াচাড়া শুরু হয়েছে, আপনার কাছে কি তাই মনে হয়? এবং আপনি যদি বলছেন যে হুম, ভিত্তি থাকতে পারে, শেখ হাসিনা তো এমনি এমনি আর এই হুম, কথাগুলো বলছেন না। যদিও আমরা শেখ হাসিনার আরো বছর খানেক আগের কথা আমরা শুনেছি, বা বছর দুয়েক আগের কথা, যে আমি টুপ করে ঢুকে পড়বো হুম, বা সীমান্তের হুম, কাছাকাছি আছি। কিন্তু এইবার রিপারকাশনটা মনে হচ্ছে অনেক বেশি, বিশেষ করে ডক্টর হুম, ইউনূসের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত। হুম। সেই জায়গা থেকে এদের অ্যাক্টিভিটিস দেখে কি মনে হচ্ছে যে ফেসবুকে নানান ধরনের স্ট্যাটাস? এটা মনে হচ্ছে তারা খুব বিচলিত। আগে যেটা হয়েছে, শেখ হাসিনা কিছু বললেই ওই মব বাহিনী বেরিয়ে পড়তো কিছু ভাঙার জন্য। 32 নম্বর তো ভাঙতে ভাঙতে এখন আর কিছু নেই, আর কিছু ভাঙার নেই। আর বিএনপি আমলেও যে ওটা অ্যালাউ করবে তারও কোনো নিশ্চয়তা নেই। ইউনূস তো খুবই মানে তারা যা খুশি তাই করতো, কারণ তারাই ছিল ইউনূসের নিয়োগকর্তা। কাজেই তার নিয়োগকর্তারা যা খুশি তাই করতে পারতো। কিন্তু এখন তো আর সেটা না, তারেক রহমান তো নিয়োগকর্তা হচ্ছে জনগণ, তিনি তো ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। কাজেই তারা বিচলিত, এবং এই তাদের এই বিচলিত ব্যাপারটা বোঝা যাচ্ছে পত্রিকার রিপোর্টে, যে পত্রিকার রেফারেন্স আপনি দিলেন তাদের ফেসবুক স্ট্যাটাসে। কিন্তু তারা কেন এত বিচলিত সেটা হয়তো তারা নিজেরাই ব্যাখ্যা করতে পারে। যে তারা কি মনে করছেন যে শেখ হাসিনার এই স্টেটমেন্টটা আসলেই এর মধ্যে কিছু সাবস্ট্যান্স আছে, এটা খালি একটা মানে মানে ফাঁকা বলি না, হ্যাঁ, হট এয়ার না, এটা এর মধ্যে আসলে সাবস্ট্যান্স আছে যে তিনি 6 মাসের একটা টার্গেট নিয়েছেন। এবং আমি কি অনেক লোককে দেখলাম বলতে যে তারা চাচ্ছেন যে 16ই ডিসেম্বর যেন শেখ হাসিনা রিটার্ন করে। বাংলাদেশের তো এই একটা স্বভাব আছে যে একটা দিবস তারা খোঁজে, কিছু একটা ঘটনার জন্য একটা দিবস খোঁজে। আম, আর সো আমাদের জাস্ট ওয়েট করতে হবে দেখার জন্য। শেখ হাসিনা বলেছেন এখানে প্রতিক্রিয়া হচ্ছে অন্যরকম, কিন্তু সরকারের কোনো প্রতিক্রিয়া নেই। এটা হচ্ছে যারা ইউনূস সরকারের ছিলেন, প্রাক্তন ইউনূস আহ, সরকারের ইউনূস আলম নাই যদি বলে, হ্যাঁ, তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তারা বিচলিত হয়ে গেছে। কিন্তু বিএনপি কিন্তু খুব একটা বিচলিত ভাব দেখাচ্ছে না। না তো, হয়তো বিএনপি তবে নেতৃত্ব। প্রতিক্রিয়া প্রতিক্রিয়া একটি পাওয়া গেছে, সেটাকে আমরা ধরতে পারি এর সাথে রিলেভেন্ট। যেমন সরকারের বর্তমানে মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিস্টার ডাক্তার জাহিদুর রহমান, তিনি মানে মঙ্গলবার সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় বলেছেন শেখ হাসিনা দেশে আসতে পারেন, দেশে এলে মানে তিনি ফিরে এলে তার বিষয়ে এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না। মানে এই কথাটা আসলে বলার কারণ কি? এমন তো না যে ভারত সাড়া দিয়েছে তাকে ফেরত পাঠাবে, বরং এই কথাগুলো সম্ভবত তিনি যে স্টেটমেন্ট দিচ্ছেন সেগুলো পরিপ্রেক্ষিতেই বলা, আমরা ধরে নিতে পারি। ডাক্তার জাহেদ এই কথাই বলেছেন যে তিনি যাতে আহ মামলা ফেস করতে পারেন, তিনি আপিল করতে পারেন, সেই সুযোগগুলো দেওয়া হবে। তাহলে কি আমরা বলবো সরকারের মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া শুরু হয়েছে? এইটাকে ইন্টারেস্টিং একটা মন্তব্য। তিনি যদি বলে থাকেন যে এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না, তার মানে হচ্ছে তিনি কোনো আম, হত্যা প্রচেষ্টা নাকচ করে দিচ্ছেন। মানে যে সরকার বা সরকারের ডিপ স্টেট যাকে বলে তাদের তরফ থেকে। আর তিনি যদি বলেন যে তিনি মানে আদালতে লড়তে পারবেন, মানে সমঝোতা হলে সমঝোতাটা হবে সেইভাবেই। কারণ যেহেতু শেখ হাসিনা কনভিক্টেড, একটা আদালত, বিচারিক আদালত তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে। কাজেই তিনি আসলেই তাকে গ্রেফতার করতে হবে, তাকে জেলে নিতে হবে, তারপর তিনি অ্যাপিল করবেন।
ওই রায়ের বিরুদ্ধে, এবং অ্যাপিলে তিনি মানে অ্যাপিলের রায় তার পক্ষে যাবে এই নিশ্চয়তা না দিলে তিনি ফিরবেন না। যদি তিনি ফেরেন তার মানে ওই নিশ্চয়তা তাকে দেওয়া হয়েছে যে আহ, উচ্চ আদালতে গেলে যখন অ্যাপিল করবেন তখন রায়টা তার পক্ষেই যাবে। এখন সরকার যদি বলে যে আদালত স্বাধীন, আমরা জানি না কি করব, এটা আমরা কেউ, এই দেশে কেউ বিশ্বাস করবে না। এটা একটা সমঝোতার ভিত্তিতে তাকে ফিরতে হবে, এবং এই সমঝোতাটা হবেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তাকে মানে জেলে তাকে কোনো সময় এবং যেতেই হবে, এবং তিনি হয়তো জামিনও পাবেন। জামিন পেয়ে তিনি হাউস অ্যারেস্ট থাকবেন বা ওরকম কিছু, এবং তিনি অ্যাপিল করতে পারবেন, অ্যাপিলে ছাড়া পাবেন। আহ, মানে তার যে সাজা বা তার যে দোষী সাব্যস্ত হওয়ার রায় সেটা হয়তো পাল্টে যাবে। এই নিশ্চয়তা না পেলে তিনি ফিরবেন কেন? তিনি তো আর ফাঁসিতে ঝোলার জন্য ফিরছেন না, বা ভারতও তাকে ফাঁসিতে ঝোলার জন্য ফেরত পাঠাবেন না। Right. কাজে এটা একটা বিষয় যে এখানে আদালতেই হবে প্রক্রিয়াটা। আবার প্রসঙ্গে আরেকটা একটু ভিন্ন বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে মানে যে সাংবাদিকরা এখনো পর্যন্ত আটক আছেন, এই যে ভুয়া মামলা, অবশ্যই আমরা এগুলোকে ভুয়া মামলা বলতে পারি। তারা আর যাই করুক, অন্তত হত্যা করতে পারেন না। সাংবাদিক শাহরিয়ার কবির থেকে শুরু করে সাংবাদিক মুজাম্মেল বাবু, শাকিল আহমেদ, ফারজানা রূপা, কিংবা মাই টিভির ইয়াসিরউদ্দিন সাথী, এরকম আরো অনেকে আছেন কারাগারে এখনো পর্যন্ত, মাসের পর মাস, বছরের পর বছর। তাদের জামিনের বিষয়ে সম্পাদক পরিষদের পক্ষ থেকে একটি দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রী বরাবর। প্রধানমন্ত্রী তালিকা দিতে বলেছেন, সেই তালিকা হস্তান্তর করা হয়েছে। কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে শাপলা চত্বরের যে ঘটনা, সেই ঘটনায় জড়িয়ে আইসিটি বা যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনালটি, তার চিফ প্রসিকিউটর তিনি মন্তব্য করেছেন যে সমীকরণ নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই হত্যাকাণ্ডে, তাদের ভাষ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডে উস্কানি দিয়েছে, তারা এতে জড়িত। তার মানে ধরা যাচ্ছে বা আমরা ধরে নিতে পারি যে আইসিটিতে তাদের বিরুদ্ধে আরো একটি মামলা হবে শাপলা চত্বরকে কেন্দ্র করে। আমার কথা হচ্ছে যে এখানে যে যেভাবে হোক সম্পৃক্ততা তারা খুঁজে পেতেই পারে তাদের অনুসন্ধান অনুযায়ী, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। যদি সত্যি সত্যি করে তখন নিশ্চয়ই অনেক কথা উঠবে। কিন্তু এই হত্যাকাণ্ডগুলো, বিশেষ করে শাপলা চত্বরের বিষয়ে যে সাংবাদিক মোজাম্মেল বাবু কিংবা ফারজানা রূপা, এদেরকে কেন আবার এই আইসিটিতেই মামলায় জড়ানো হচ্ছে? এটা তো জেনারেল কোর্টে উঠতে পারে বা স্পেশাল ট্রাইব্যুনালও গঠন হতে পারে যে দ্রুত বিচারের জন্য। কেন ঘুরে ফিরে সে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করা হচ্ছে? এখন আমার যেটা সবসময় মনে হয়েছে যে এই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, সেটাকে মানে নতুন করে সাজানো হলো শেখ হাসিনার বিচারের জন্য। এবং এটা আমার কাছে সবসময় মনে হচ্ছে যে এটা একটা প্রতিশোধমূলক কাজ। এটা জামাতে ইসলামীর প্রতিশোধ, যে ওই আদালতে জামাতে ইসলামী নেতাদের বিচার হয়েছিল, দোষী সাব্যস্ত হয়েছিল ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জন্য, এবং অনেকের ৫ জনের ফাঁসি হয়েছিল। কাজেই তারা চাইবে যে ওই আদালতেই শেখ হাসিনার বিচার হোক এবং তার ফাঁসি হোক। এবং সেই জন্য তাদের প্রসিকিউটর ছিল জামাতের আইনজীবী, এবং এবি পার্টি, যেটা আর কি একটা জামাতেরই একটা অফশুট, আমার আমার বাংলাদেশ পার্টি, আর আহ্বায়ক ছিলেন তাজুল ইসলাম, তিনি ছিলেন চিফ প্রসিকিউটর, এবং তিনি সবকিছু করেছেন। কাজেই এটা ছিল জামাতের প্রতিশোধ। এখন বিএনপি ক্ষমতায় এসে কেন সেই একই যন্ত্র ব্যবহার করছে আমি জানি না। এটা বিএনপি না করলেও পারতো, কারণ তার তো কোনো স্টেক নাই এখানে। এই ধরনের প্রতিশোধ নেওয়ার তো প্রয়োজন বিএনপির নেই। আর এইটা ব্যবহার করছে তারা কারণ শাপলা চত্বরে যে ঘটনা, সেখানে কোনো হত্যা, মানে শাপলা চত্বর না, আমি বলছি ওই দিন 5ই মে এবং 6ই মে, ওই দিন যারা মারা গেছেন বিভিন্ন জায়গার সংঘর্ষে, শাপলা চত্বরে যে পুলিশ অভিযান, সেই অভিযানে কেউ মারা যায়নি, মারা গেছে অন্যান্য জায়গায়। এবং ওনারা এই সব মানে হত্যাকাণ্ড হাটহাজারী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা সব একসাথে করে সবগুলোকে শাপলা চত্বর বলছে। হ্যাঁ, যেটা আমার কাছে খুব উদ্ভট লাগে, কারণ শাপলা চত্বর একটা নির্দিষ্ট জায়গা ঢাকা শহরের, এটা কোনো কাল্পনিক ব্যাপার না। হ্যাঁ, এটা কোনো অ্যাবস্ট্রাক্ট একটা কনসেপ্ট না শাপলা, ইট ইজ এ ফিজিক্যাল স্পেস। ওইখানে কি হয়েছিল সেটা অন্য ব্যাপার। তো যাই হোক, তো এই এই যে মারা গেছে পুলিশ অ্যাকশনে, এইসবের 13 বছর আগের ঘটনা, আমার মনে হয় প্রচলিত আদালতে এইটার কোনোটাই আপনি প্রমাণ করতে পারবেন না। এই হত্যাকাণ্ড খুবই ডিফিকাল্ট হবে। তাই হয়তো তারা মনে করছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেহেতু এখানে ব্যাপার স্যাপার ভিন্ন, এখানে তারা হয়তো মানবতা বিরোধী অপরাধ বলে চালিয়ে দিতে পারে এই হত্যাকাণ্ডগুলোকে। কারণ এখানে পুলিশ অ্যাকশন হয়েছিল একটা পাবলিক অর্ডার সিচুয়েশনে।
একটা পাবলিক ডিসঅর্ডার নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ গুলি করেছিল। অন্যরাও গুলি করে থাকতে পারে, শুধু পুলিশ না, আওয়ামী লীগের লোকজন গুলি করে থাকতে পারে। এখানে পুলিশও মারা গিয়েছিল, বিজিবি মারা গিয়েছিল, দুজন বিজিবি সদস্য মারা গিয়েছিলেন নারায়ণগঞ্জে 6 মে সকাল ভোরবেলায়। তো যাই হোক, এখানে এখন এই সাংবাদিকদের ঢোকানোর পর আমার মনে আছে জাহিদুর রহমান, যিনি তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী, তিনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সাংবাদিকরা মানবতা বিরোধী অপরাধের চেয়ে বড় অপরাধ করে থাকতে পারে। এবং তিনি উদাহরণ দিয়েছেন যে রোয়ান্ডায় গণহত্যার পর সেখানে সাংবাদিকদের বিচার হয়েছে। তো এখন রোয়ান্ডার সাথে এই 71 টিভির লোকজনের মেলানো একদমই ঠিক না। কারণ রোয়ান্ডা যেটা হয়েছে, সাংবাদিকরা বিশেষ করে রেডিওতে তারা একেবারে নির্দিষ্ট করে মানে মানে গণহত্যার ডাক দিয়েছে। তারা বলেছে যে ওখানে তারা আছে, ওখানে যাও, ওখানে মারো, এবং তাদেরকে বলতো তেলাপোকা, যে ওইখানে তেলাপোকার আছে, ওই জায়গায় আশ্রয় নিয়েছে, ওইখানে যাও, ওইখানে হত্যা করো। তো আমার তো মনে হয় না যে 71 টিভির কেউই কাউকে হত্যা করার আহ্বান জানিয়েছে, বলেছে ওখানে সাংবাদিকের পক্ষে সম্ভব, এটা সম্ভব না। এবং এখানে যেটা বলছে যে মানে মনে হচ্ছে পুরো ঘটনা হচ্ছে যে ঘটনা ঘটার পর 71 কি করলো, ঘটনা ঘটার পর 71 দেখানোর চেষ্টা করলো যে এখানে এই গণহত্যার ন্যারেটিভটা ফলস, এটাই তারা দেখানোর চেষ্টা করছে। সেটা সে করতেই পারে, তার একটা মিডিয়া, তার একটা অ্যালাইনমেন্ট আছে আওয়ামী লীগের সাথে, সেটা করতেই পারে আওয়ামী লীগের স্বার্থের খাতিরে। কিন্তু তার মানে এই না যে ওই হত্যাকাণ্ডের জন্য সে দায়ী, কারণ তার কাজটা সে করছে ঘটনা ঘটার পর। কাজে আপনি ঘটনা ঘটার জন্য তো তাকে দায়ী করতে পারেন না। এটা একটা উদ্ভট একটা মানে মানে ঘোড়ার আগে গাড়ি বসিয়ে দিয়েছে আইসিটি চিফ প্রসিকিউটর। কেমন বুঝতেছেন আজকে 3 মাস হয়ে গেল আমাদের নতুন সরকার এসেছে, কেমন আপনার কাছে কেমন লাগছে? আশা করেছিলাম যে শুরুটা অন্তত ভালো হবে। নতুন সরকার এসেছে একটা নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচন নিয়েও অনেক ধরনের প্রশ্ন থাকবে, যেভাবেই থাক না কেন। নিশ্চয়ই আমরা এই কথা তো বলেছিলাম নির্বাচনের আগে যে এই মুহূর্তে বিএনপিকে খুব প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। ডক্টর ইউনূসের যে শাসনটা ছিল, ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা আমাদের অনেকেরই, সেইখান থেকে বেরিয়ে আসতে বিএনপিকে খুব প্রয়োজন। কিন্তু আমরা নিজেরাই বলেছিলাম যে বিএনপিকে সময় দিতে চাই, ন্যূনতম 3 মাস, সমালোচনা করতে চায় না। একটা সরকারের জন্য ন্যূনতম 3 থেকে 6 মাস প্রয়োজন তাকে অবজার্ভ করার জন্য, ওয়াচ করার জন্য সবকিছু। কিন্তু খানিকটা হলেও হোঁচট খেয়েছি। এবং যদি বলেন কেন, এই কথা সম্ভবত আপনার অনুষ্ঠানেও এর আগে বলেছি যে মার্কিন চুক্তি আমাদেরকে কোথায় নিয়ে যাবে তা আমরা অবশ্যই কিছুটা হলেও অনুধাবন করতে পারছি, যে বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ বিপদ ডেকে নিয়ে আসবে। এবং এটা তো কার্যকর করা শুরু হয়ে গেছে, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হবে। একদিকে চীন, অন্যদিকে ভারত, মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ডিপ স্টেটের খেলা, সবকিছু মিলিয়ে একটা চরম অনিশ্চয়তার মধ্যে। এবং বিএনপির কোনো কাজ অবশ্যই এই মুহূর্ত পর্যন্ত কিছু কাজের প্রশংসা করতেই হয়। ব্যক্তিগতভাবে তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, তার যে সহজভাবে চলাফেরা, কাউকে ডেকে, তার মধ্যে আপনিও আছেন, আরো অনেকে আছেন সাংবাদিক, বোঝার চেষ্টা করে দেশের কোথায় কি সমস্যা, সংকট, এগুলো তিনি বোঝার চেষ্টা করছেন। কিন্তু এইগুলো যেন কেবলমাত্র আই ওয়াশ না হয়, উনি চেষ্টা করছেন, এটি আমার কাছে অনেক বড় একটি বিষয় মনে হচ্ছে। কিন্তু ওই যে কথা শুনছেন কিনা, আমরা তো মার্কিন চুক্তির বিরুদ্ধে বলছি, কিন্তু উনি কি সেইগুলো কর্ণপাত করতে চাচ্ছেন, নাকি কর্ণপাত করেও ওনার হাত পা বাঁধা হয়ে গেছে, উনি বিশেষ কোনো জায়গায় আটকা পড়ে গেছেন, অথবা অনেকে বলেন যে বিশেষ কোনো চুক্তির মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে, আমরা জানি না। সব মিলিয়ে কথা হচ্ছে দারুণ একটা অন্ধকারের দিকে আমরা সরে যাচ্ছি এই চুক্তির মাধ্যমে। জ্বালানি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, বোয়িং কেনার চুক্তি হলো, এখন শুধু সামরিক চুক্তিও হবে। লক্ষণ ভালো নয়। তো এই যে বিএনপি ক্ষমতায় আসলো একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, এবং বিরোধী দল যারা আছেন জামাত ইসলাম অথবা এনসিপি, তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে এই অভিযোগটা করছে যে তারা যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কাজে তাদের মধ্যে এক ধরনের অ্যারোগেন্সি তারা দেখতে পাচ্ছে, এবং তারা বলছে সবকিছুকে বাতিল করে দেওয়া, নিজেদের ইচ্ছা মতো সবকিছু করার, সংসদে যে বিষয়গুলো সংবিধান যে সংশোধনীগুলো
সেগুলো অথবা আপনার না করা এখনই, এবং আগের অধ্যাদেশগুলোকে পাশ করার ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে বাতিল করার ক্ষেত্রে তাদের মধ্যে নাকি এক ধরনের ঔদ্ধত্য দেখা যাচ্ছে। এই কথার পাশাপাশি আপনাকে একটু ব্যক্তিগত আপনার একটা ঘটনাকে আমি এখানে টানতে চাচ্ছি। বিএনপির কিছু কিছু যারা সংসদ সদস্য আছেন তাদের মধ্যেও আমার কাছে যেন কেমন কেমন যেন একটা ঔদ্ধত্য আমি টের পাচ্ছি, যে তারা একটা ধরাকে সরাজ্ঞান করছেন, যাকে তাকে যখন তখন অপমান করা তাদের জন্য একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এবং আমি সবার কথা বলছি না, কারো কারোর মধ্যে আছে। আমি কয়েকদিন আগে দেখলাম যে আপনার সঙ্গেও একটা টক শোতে বিএনপির একজন এমপি, তো উনিও যেরকম ভাবে কথা বললেন যে উঠে চলে যাচ্ছেন, আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে আপনাকে উল্লেখ করে, ফ্যাসিস্টের দোসর হিসেবে উল্লেখ করছেন এবং উঠে চলে যাচ্ছেন, উপস্থাপক তাকে ঠেসে বসাচ্ছেন। আপনি যখন বলতে চাচ্ছেন কথা, উনি কথা বলতে দিচ্ছেন না। আপনি কি এমন বলেছিলেন যে আপনাকে এ ধরনের মানে আপনার আক্রমণের মুখোমুখি পড়তে হলো? ভাই, বিষয়টা হচ্ছে যে এটা আমাদের দুর্ভাগ্য, এটি আমাদের চরম দুর্ভাগ্য। আমরা বারবার এই ধরনের জনপ্রতিনিধিদের মাঝখানে পড়ছি। এই মানুষগুলোই, এই ভদ্রলোকেরাই আমাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। আমি শুধু এই সরকারের সময় কথা বলছি না। এই যে কিছু বলেই অ্যাটাকিং এর জায়গায় যাওয়া, মানে তারা কথার সুরটা বুঝতে না পারা, তাদের সুরেই কথা বলতে হবে, তাদেরকেই সমর্থন করতে হবে, এই অপচর্চাটি নতুন কিছু নয়। আহ খুব বেশি ভূমিকা না দিয়ে আমি সরাসরি আহ ওই দিনের ঘটনাতে যাই। মনে করেন যে বাংলাদেশ প্রতিদিনের একটি প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে টকশোটি ছিল। বিষয়টি হচ্ছে এই যে জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে তো সবাই দাবি করছে, একদিকে জামাত, আর একদিকে এনসিপি, আর একদিকে বিএনপি। এখন সবাই এই কৃতিত্বের দাবিদার। কে এই আন্দোলনটি ঘটিয়েছে, কে এই আন্দোলনের সফলতা এনে দিয়েছে, কে এর দাবিদার, কে শেখ হাসিনাকে হটিয়েছে। এখন এই যে কথাগুলো দাবিদার হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার মধ্য দিয়ে কিছু অপ্রিয় সত্য তো বেরিয়ে এসেছে, ভিতরের কাহিনীর আরো অন্তরের খবর তারা নিজেরাই দাবি করেছে। বিজিবি ভবনে কারা আগুন দিয়েছে, মেট্রো রেলে কারা আগুন দিয়েছে, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না করলে আওয়ামী লীগকে হটানো যেত না, আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের মানে যে জনরোষ্ঠী সেটি তৈরি করা যেত না, জনসমর্থন আদায় করা যেত না, ইত্যাদি ইত্যাদি। স্পেসিফিক্যালি আমি যদি বলি, সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা, যে একদিনে একটি থানা লুট করে একসঙ্গে 14 থেকে 15 জন পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল গাছের সঙ্গে, কাউকে কাউকে আবার পুকুরের পানিতে, মানে পুকুরের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। সেই ঘটনাটি ঘটেছিল সিরাজগঞ্জে এনায়তপুর থানায়। তো কথা প্রসঙ্গে আহ এই কথাটা আমি বলতে চেয়েছিলাম যে এখন তো জুলাই যে গণহত্যাটা একটি হয়েছে, এটা সত্য কথা। সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু সেই হত্যাকাণ্ডটি কারা ঘটিয়েছে? শুধুমাত্র আওয়ামী রিজিম তখন ছিল, আওয়ামী লীগের দায়, নাকি এর পিছনে অন্য কোনো শক্তি ছিল? যদি না থেকে থাকে, তাহলে কেন এই হত্যাকাণ্ড নিয়ে, এই যে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে, ভাঙচুর নিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে একে অন্যের প্রতি দাবি করছে যে না এটা আমি করেছি? ঠিক এই এনায়েতপুর হত্যাকাণ্ডটি নিয়ে জামায়াতের কেউ কেউ কিংবা এনসিপির কেউ কেউ দাবি করছিল যে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছে আমরা। ঠিক একইভাবে বিএনপির স্থানীয় নেতাদের কেউ কেউ ওপেন স্টেজে মন্তব্য করেছিল যে এনায়েতপুরে 14 জন বা 13 জন তার ভাষ্য অনুযায়ী এই পুলিশকে হত্যা করে আমরা ঝুলিয়ে রেখেছিলাম। যদি এটি না হতো তাহলে পুলিশের মেরুদণ্ডটি ভাঙা হতো না, আমরাই পুলিশের মেরুদণ্ডটি ভেঙে দিয়েছিলাম, যার মধ্য দিয়ে জুলাই আন্দোলন সফল হয়েছিল। আমি একবার নাম মেনশন করে আপনাকে বলছি, তিনি হচ্ছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আমার হাতে, আমি এখনই আপনাকে এটি বের করে দেখাতে পারি যদি আপনি আমাকে 10 সেকেন্ড টাইম দেন যে কি বলেছিল। তো আচ্ছা, আমি এর মধ্যে সার্চ করতে লাগছি। আর ওই দিন মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব, বিএনপি দলীয় এমপি, জামালপুর 3 আসন থেকে নির্বাচিত। আমি যখন বলছি যে একে অন্যের সাথে প্রতিযোগিতা হচ্ছে, এনসিপি দাবি করছে, বিএনপি দাবি করছে, উনি আমাকে কথা শেষ করতে দিচ্ছিলেন না। উনি এমন অ্যাটাকিং মুডে ছিলেন যে আপনি কি বলছেন, আপনি এক এক সময় এক এক কথা। আমি বলছি আমাকে বলতে দিন, আমি বলি। না, আপনার এটা সাংবাদিক সুলভ আচরণ না, আপনি কিসের সাংবাদিক?
ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, এটা আপনারা দেখেছেন, পুরো বর্ণনায় আর যাবো না। আমি বারবার বলছি ভাই আমাকে শেষ করতে দিন, শেষ। উনি একসময় মঞ্চ ছেড়ে উঠে যাচ্ছিলেন, চেয়ার ছেড়ে উঠে যাচ্ছিলেন। তো এনারা হচ্ছেন আমাদের জনপ্রতিনিধি, এবং যেই নির্বাচনের কথা বলছিলাম, আমি কোনো বিতর্কের বাইরে গিয়ে যদি মন্তব্য করি, একটা নির্বাচন তো হয়েছে, আমি বিতর্কের জায়গাটি বাদ দিলাম। যদি সেই নির্বাচনটি সত্যি সত্যি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়ে থাকে, অবশ্যই বিএনপি সেটি দাবি করে, অবশ্যই ইউনূস সরকার সেটি দাবি করবে। তবে সেই নির্বাচনের মাধ্যমে একজন নির্বাচিত সংসদ সদস্য, একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে এই আচরণ করেন? আমি ভিডিওটা বের করেছি, হ্যাঁ, যদি আপনি অনুমতি দেন আমি একটু দেখাই। জি, আপনি দেখান, আমি দেখতে চাই। জি। কারণ আপনি তো, আপনাকে একজন জনপ্রতিনিধি আপনার কথার উপর আস্থা রাখতে পারেননি, আমার মতো সাধারণ জনগণ, যে আমি দেখতেই চাই। কিন্তু আনফরচুনেটলি হ্যাঁ, এটা ভয়েস খুবই কম, লো, যে মোবাইলে আমি অসুবিধা নাই, দেখাচ্ছি। অসুবিধা নাই। শুনেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এই ভিডিওটা আমিও দেখেছি, আচ্ছা, এই ভিডিওটা আমি দেখেছি। সাউন্ড বুঝতে পারছি না, আপনি বোঝাতে পারছেন, আমি এটা দেখাই দিতে পারবো, অসুবিধা নেই। এই ভিডিওটা আমি দেখেছি, আমার একেবারে কোট স্পষ্ট আনকোট মনে যদি আছে। বলি, কোট আনকোট যদি বলি, এই ভদ্রলোক স্থানীয় বিএনপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সাহেব, উনি ওপেন হুম, স্টেজে জনসম্মুখে বলছেন যে সিরাজগঞ্জে এনায়েতপুর থানার এই 13-14 জন পুলিশকে হত্যা করে যদি আমরা ঝুলিয়ে না রাখতাম, তাহলে এই আন্দোলন সফল হতো না। আমরা ঝুলিয়ে রেখেছি বিধায়, পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রেখেছি বিধায় পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, অতএব এর মধ্য দিয়ে আন্দোলনের সফলতা এসেছে। অর্থাৎ পুলিশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল এই আন্দোলন। এখন আপনি বলুন যে এটা কি মিথ্যা বলেছি? তিনি আমাকে বলছেন দেখান, দেখান কি প্রমাণ? আমি বলছি, অবশ্যই দেখাবো, আমাকে সময় দিন, আমি দেখাবো। কিন্তু সেই দেখার ধৈর্যটুকু সম্ভবত ছিল না। এই হচ্ছে বাস্তবতা। এবং আমার মেয়ে ওই সময় সাথে ছিল, আমরা আলাদা একটা প্রোগ্রাম থেকে মানে আমার মেয়ের একটা প্রোগ্রাম ছিল, আমারও ছিল প্রোগ্রামটি, একটা সাংস্কৃতিক সংগঠন প্রোগ্রাম খেলাঘরে। তো সময় ছিল না, মেয়েকে বাধ্য হয়ে আমি ওই টক শোতে যাই, মেয়েকে পাশে বসিয়ে রেখে, ওর হাতে মোবাইলটা ছিল। তো নিশ্চয়ই আমাকে 2-4 মিনিট সময় দিলে আমি মেয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে এসে দেখাতে পারতাম। এই হচ্ছে বাস্তবতা, ঠিক এই আছে। হচ্ছে এখানে বাস্তবতা। আসলে দেখেন, এখন সবাই দাবিদার হয়ে গেছে। আপনার বক্তব্য সম্ভবত এটাই ছিল, যে এখন সবাই দাবিদার, সবাই জুলাই আন্দোলনের মূল সিপাহসালার, সবাই বলতেছে, বিএনপি বলতেছে, জামাত বলতেছে, এনসিপি বলতেছে, সবাই বলতেছে। কিন্তু আসলে তো এই আন্দোলনের কোনো সিপাহসালার ছিল না, এটা ছিল সাধারণ জনগণের আন্দোলন। এই যে এটা আমি বুঝি, আপনার ভিন্ন পথ থাকতে পারে, আমার উপলব্ধি হলো এটা জনগণের আন্দোলন ছিল, জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন অবশ্যই। ছিল। এবং তার আন্দোলন ছিল একটা অপশাসনের বিরুদ্ধে। সেই অপশাসনে যিনি মূল ব্যক্তি ছিলেন, যারা তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এটাও বাস্তবতা। এবং তারা চলে যাওয়ার পর, ওই শাসনের পতন হওয়ার পর, যারা তাদের পতন ঘটিয়েছে সাধারণ মানুষ, তারা কিন্তু যার যার মতো ঘরে ফিরে গেছে। কিন্তু সুবিধাবাদী কেউ কেউ সামনে দাঁড়িয়েছিল যে তার ক্রেডিট নেওয়ার জন্য, এবং সেই ক্রেডিট তাদেরকে দিতে, যে আজকে আমাদের দেশের এই দুরবস্থা। যা হোক, এখন আমরা একটা মানে নির্বাচিত সরকার পেয়েছি, আমরা এই সরকারের কাছ থেকে অনেক কিছু আশা করব। কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক, ওই সময় যারা নাকি ক্রেডিট নিতে যে ক্ষমতা দখল করেছিল, তাদেরও নানা রকম অপকর্মের ঘটনা কিন্তু আমরা টের পাচ্ছি। আমরা দেখেছি, কালকে দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা একটা ইনকোয়ারি কমিটি মতো করেছে, যে গত 17 বছর স্থানীয় সরকারের কি কি দুর্নীতি অনিয়ম হয়েছে তা খুঁজে বের করা। এবং এই কমিটির খবরটা প্রেসকে জানাতে যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, উনি একটা ইনফরমেশন দিয়েছেন। সেই ইনফরমেশনটা হলো, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি নাকি সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প ফাইল পাস করে দিয়েছেন, এটা উনি বলেছেন। আসিফ মাহমুদ সজীব ভাই এটাকে আবার চ্যালেঞ্জই করেছেন, দেখলাম পরে। এই যে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, অভিযোগ পাল্টা অভিযোগ, কেমন দেখছেন আপনি এগুলো? না, আমরা তো এগুলো নতুন কিছু দেখছি না, নতুন কিছু দেখছি না। যখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস এর বিরুদ্ধে 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগ এলো, তখন সেটি নিয়ে কিছু তো হয়নি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের এপিএস এর বিরুদ্ধে ঠিক একই ধরনের অভিযোগ এলো, আমরা তো
আমরা তো এর কোনো ধরনের সুষ্ঠু তদন্ত দেখিনি। খোদ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ উঠলো যখন গুলশানে আওয়ামী লীগের সাবেক একজন মহিলা এমপির বাড়িতে গিয়ে চাঁদাবাজি করা হলো, যারা তার চাঁদাবাজির অভিযোগে আটক হলেন তারাও স্বীকারোক্তি দিয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অনেক ধরনের বড় অভিযোগ উঠেছিল চাঁদাবাজির। তো সেগুলো আমরা কিছু দেখিনি। এগুলো যে হয়েছে সত্য কথা, এবং আপনি বলছেন যে একটা অপশাসনের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছিল, অবভিয়াসলি সত্য কথা। কিন্তু সেই জনগণের একটি অংশ কিন্তু এখন এসে বলছে এর মধ্যে যে এক ধরনের ডিজাইন ছিল সেটি যদি আমরা আগে বুঝতে পারতাম এটি যে সমর্থন দিতাম না। আমি বলতে তো সমস্যা নেই, এই আন্দোলনের প্রতি তো আমারও সমর্থন ছিল, নিশ্চয়ই আপনারও সমর্থন ছিল। একটা অনির্বাচিত সরকার একটা তথাকথিত নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর ক্ষমতা থাকবে, নিশ্চয়ই আমি আপনি আমরা কেউ চাই না। লুটতরাজ হচ্ছিল, মানি লন্ডারিং হচ্ছিল, আমরা এগুলো চাই না, নিশ্চয়ই চাই না। সেই জায়গা থেকে যখন এই তরুণদের কিছু অংশ তারা দাবি করলো কোটা বিরোধী আন্দোলনের জায়গা থেকে এক দফা আন্দোলনে গেল শেখ হাসিনা সরকারের পতন। আচ্ছা, তারা কি করছিল? এগুলো চর্বিত চর্বণ, তারপরে প্রসঙ্গক্রমে আমাদেরকে বলতে হচ্ছে, মানে স্বাভাবিকভাবে টানতে হচ্ছে কথাগুলো। বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, মুক্তির মন্দিরের সোপান তলে কত প্রাণ হলো বলিদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক গানগুলো বাজানো হচ্ছিল, হ্যাঁ, ধারা ওই ঢেউ সাগর পাড়িতে পড়ে ইত্যাদি ইত্যাদি। আমরা কেন এই আন্দোলন সমর্থন দিয়েছিলাম? দেখছিলাম যে আওয়ামী লীগের একটি অংশ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে। তাহলে এই তরুণেরা মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ তারা বিনির্মাণ করতে চাইছে। এরা আবার বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করছে, এরা মুক্তিযুদ্ধকে লালন করছে, এরা আবার একটা অপশাসনের বিরুদ্ধে মানে জেগে উঠেছে। আমরা তো এরকম একটি গোষ্ঠী চাই, সেটি তরুণ হোক কিংবা পুরো প্রবীণ হোক। কিন্তু কি হলো, 5 আগস্ট দুপুর থেকে কি শুরু হয়ে গেল? এগুলো স্রেফ ম্যাটিকুলাস ডিজাইন ছিল। তারা বুঝতে পেরেছিল যে এই বাংলাদেশে জনসমর্থন আদায় করতে গেলে মুক্তিযুদ্ধের চেতনার ধ্বজা উড়ানো ছাড়া কোনো উপায় নেই। অতএব ওটিকে তারা পুঁজি করেছিল। ওরা ওই মুহূর্ত পর্যন্ত জানতো যে বঙ্গবন্ধুকে স্লোগানের জায়গায় নিয়ে আসতে হবে, নইলে মানুষের আস্থা অর্জন করা যাবে না। এইসব কারণেই কিন্তু জনসমর্থনটি তাদের প্রতি ছিল। ওই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ধরনের আমরা ভুল বলি, বিভ্রান্তি বলি, অপকর্ম বলি, যেভাবে বলি না কেন, ছিল তো। কিন্তু 5 আগস্ট দুপুরের পর থেকেই সিনারিও চেঞ্জ হয়ে গেল। আমরা হতবিহ্বল হয়ে পড়লাম। মানে জঙ্গিবাদী উত্থান ঘটলো, সাম্প্রদায়িক শক্তির আস্ফালন ঘটলো, আইসিসের পতাকা মিছিলের পর মিছিল উঠতে থাকলো, মুক্তিযুদ্ধের স্মৃতি নিদর্শনগুলো ধ্বংস করে ফেলা হলো। মব ইনজাস্টিসের মাধ্যমে প্রথমেই উচ্চ আদালতের বিচারকদের নিশানা করা হলো। তারপর তো আমাদের সংবিধান, আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি তিনি যতই বিতর্কের মধ্যে থাকুন না কেন, সাংবিধানিক ভাবে তো রাষ্ট্রের একজন 1 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর পরের কাহিনী তো আমরা সবই জানি। দুর্নীতি থেকে শুরু করে এমন কোন অভিযোগ ইউনূস সরকার সহ এই যারা আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে ওঠেনি। সব ধরনের অভিযোগ তো উঠেছিল। তাহলে মানুষটা এখন বলছে যে আমরা যদি জানতাম এই চেহারাটি হবে, কোনো পরিবর্তন আসবে না, বরঞ্চ অন্য একটা অধপতিত বাংলাদেশের দিকে যাব, তাহলে নিশ্চয়ই ওই আন্দোলনের দিকে আমরা সমর্থন দিতাম না। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আশা করি মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যদি আমরা দেখছি যে আপনার 17 বছরের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কি কি দুর্নীতি হয়েছে এবং 17 বছরের কথা বলা হচ্ছে, তখন আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগ আমলে 2009 থেকে শুরু করে 26 পর্যন্ত আনা হয়েছে। হ্যাঁ, তার মানে আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার এই পুরো সময়টাকে ধরা হয়েছে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ইতিবাচক মনে হয়েছে। কিন্তু আমরা কিন্তু অন্য একটা প্রবণতা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি, সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সময়ে এই সরকারের, ইউনূস সরকারের কোন দুর্নীতি নিয়েই কোন তদন্ত করতে যেন এই গভর্নমেন্ট একটু লজ্জা পাচ্ছে। যেমন ধরেন এই যে স্বাস্থ্য বিভাগের যে দুর্নীতিগুলি হয়েছে, টিকা কেন কিনা হলো না, এত 500 শতাধিক শিশু মারা গেল। আপনি দেখেন, এক রামিসার মৃত্যুকে নিয়ে আমরা হইচই করছি, কত কিছু বলছি, ঠিক আছে, এটা তো হওয়াই উচিত। কিন্তু এই যে 500 শিশু মারা গেল, যে এদের প্রত্যেকটা মায়ের অনুভূতি কি রামিসার বাবা মায়ের চেয়ে কোনো অংশে কম? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। প্রত্যেকটা বাবা মায়ের মৃত্যু, বাবা মায়ের যে কষ্ট, সেই কষ্টকে আমরা কিভাবে টাচ করতে পারবো? প্রধানমন্ত্রী কালকে বললেন যে
রাবিসার মৃত্যুর জন্য যে দায়ী, তার 1 মাসের মধ্যে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বলেছেন, আমি ওইটা নিয়ে আর বিতর্কে যাবো না, ওটা নিয়ে আমি অন্য আলোচনা করতে চাই না আপাতত। কিন্তু এটা পাবলিক সেন্টিমেন্টের জন্য হয়তো বলেছেন, কিন্তু এই 5 শতাধিক শিশু যে মারা গেল, এর জন্য পাবলিক সেন্টিমেন্ট নাই। আপনি যদি এইটাই তদন্ত করতেন যে কেন মারা গেল তারা, কার গাফিলতি, আগের সরকারের নাকি তার আগের সরকারের নাকি আপনার বর্তমান সরকারের, সেই তদন্তটা কিন্তু আপনারা করলেন না। আমরা দেখলাম তদন্ত শুরুই করলেন না। আমরা দেখলাম ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেউ কেউ রিট করলেন, সেটাও শুনানিই হলো না, বাতিল করে দেওয়া হলো। তো এইগুলি কি অন্যায় যদি কেউ করে, দুর্নীতি যদি কেউ করে, তার তদন্ত কি হওয়া উচিত নয়? এটা তো আর ব্যাখ্যা করে বলতে হবে না তদন্ত হওয়া উচিত কিনা। আপনি যে বিষয়টি দিয়ে শুরু করেছিলেন, যে সেদিন টক শোতে আমার সাথে যে এমপি সাহেব ছিলেন, তিনি যে এতটা আক্রমণাত্মক হয়ে উঠলেন, ঠিক এই কথাটাই আমি বলেছিলাম। রামিসার বাসায় আমাদের প্রধানমন্ত্রী গেছেন সান্ত্বনা দিতে, তিনি সাধুবাদ জানাই, ওকে ফাইন, সাধুবাদ জানাই, কিন্তু কেন গেছেন? বিষয়টি ভাইরাল হয়েছে। কিন্তু গত 1 মাসে এই ধরনের ধর্ষণের শিকার হয়ে, পাশবিক নির্যাতনের শিকার হয়ে 17টি শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ধর্ষণ আরো বেশি হয়েছে, কিন্তু ধর্ষণ প্লাস হত্যাকাণ্ড, 17টা শিশু এটির মানে আক্রমণের শিকার হয়েছে। কই, তাদের বাসায় তো যাননি। আমি কি সেই প্রশ্ন তুলবো? আমি সে প্রশ্ন তুলছি না। কিন্তু হামের যে শত সহস্র শিশু মারা যাচ্ছে, গভর্নমেন্টের হিসেবে, স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে 500+। আমি এই কথাটিই বলতে চাচ্ছিলাম। তখনই উনি আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলছেন, তার মানে কি বলছেন? উনি গিয়ে ভুল করেছেন? আমি না, গিয়ে নিশ্চয় ভুল করেননি। কিন্তু কথা হচ্ছে এই যে বেসরকারি হিসেবে আমার যতদূর জানতে পারছি, সরকারি হিসেবে তুলনায় 2 থেকে 3 গুণ শিশু মারা গেছে। যারা বাসা বাড়িতে মারা যাচ্ছে, তাদের তো আর, তাদের মৃত্যুটা তো আর নথিভুক্ত করা হচ্ছে না যে হামে মারা গেছে না কিসে মারা গেছে। তো এইভাবে 1 থেকে 1,500 শিশু এর মধ্যে মারা গেছে হামে আক্রান্ত হয়ে। এই হামে আক্রান্ত শিশুর বাবা মায়ের কাছে নিহত যারা হয়েছেন, তাদের কারো বাড়িতে তো গেলেন না, প্রতীক অর্থে তো যেতে পারতেন। অথবা যারা এখনো পর্যন্ত হাজার হাজার শিশু হসপিটালে রয়েছেন, সেখানে গিয়ে তো সমবেদনা জানাতে পারতেন, জানালেন না কেন? তার মানে এই হামের সাথে ডক্টর ইউনূসের নামটি অপরাধী হিসেবে উঠে আসছে। ডক্টর ইউনূস যা করবেন সে বিষয়ে কিছু বলবেন না। আপনি তদন্তের কথা বলেছেন। হাইকোর্টে 2টি পরপর রিট হলো। একটা হচ্ছে স্পেসিফিক্যালি হামের টিকা দান নিয়ে যে গাফিলতি এবং এই বিষয়ে তদন্ত। আরেকটা বিষয় হচ্ছে ইউনূস সরকারের কর্মকাণ্ড যা ঘটেছে 1.5 বছরে, সব বিষয়ে তদন্ত। আচ্ছা, তদন্তটা করতে কি সমস্যা ছিল? আমি ভাই কম বুঝি। ভাই, আপনি আমার চেয়ে অনেক সিনিয়র মোস্ট জার্নালিস্ট, অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। আপনি আমাকে প্লিজ বুঝিয়ে দিন। তদন্ত হতে আপনার বিরুদ্ধে গুরুতর বা আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, আমার ফাঁসি দিবেন নাকি ফাঁসি থেকে আপনি আহ রক্ষা করবেন? আদৌ তদন্ত প্রমাণিত হবে কিনা যে আমি দোষী, ঠিক জায়গায় যাওয়ার আগে তো তদন্তটা হতে পারে, এবং সারা দেশের মানুষের দাবি। তদন্তটা কেন হলো না? আমি একটা রেফারেন্স দিই আপনাকে। আওয়ামী লীগ সরকারের সময় এস আলমের যে অবাধ দুর্নীতি, 7-8টা ব্যাংক একা খেয়ে ফেলা, তার বিরুদ্ধে আমাদের খুব পরিচিত মুখ, পরবর্তীতে এমপি নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন, তিনি একটা রিট করেছিলেন তার তদন্তের, দুর্নীতি তদন্তের জন্য। যখন ডেইলি স্টারে একটি বোম ব্লাস্টিং রিপোর্ট প্রকাশিত হলো যে 11 বছরে $1 বিলিয়ন পাচার করেছে এস আলম গ্রুপ, হাইকোর্ট তদন্তের নির্দেশ দিল, সেটার বিরুদ্ধে আপিল করা হলো। দুদক কোনো কথা বলে না, দুদক আরো বিরোধিতা করে, না তদন্তের প্রয়োজন নেই। আপনি চিন্তা করতে পারছেন দুদকের কাজটা কি? দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা। সেই বলছে না তদন্তের দরকার নেই। যাওয়া হলো আপিল বিভাগে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সম্ভবত আমার নামটা খুব ভালো করে মনে পড়ছে না, মাহমুদ হাসান সাহেব তখন প্রধান বিচারপতি ছিলেন। সুপ্রিম কোর্টে কি হলো? হাইকোর্টের যে নির্দেশনাটি এস আলমের বিরুদ্ধে তদন্তের যে নির্দেশ, সেটিকে বাদ দিয়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্টে না, চেম্বার আদালত। না ভাই, আমার মনে হয় আপনার একটু ভুল হতে পারে। আমি মোটামুটি দায়িত্ব নিয়ে বলছি চেম্বার আদালতে না, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ফুল বেঞ্চে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন, তখন প্রধান বিচারপতি সম্ভবত ছিলেন, সম্ভবত না, অবভিয়াসলি মাহমুদ হাসান সাহেব, নামটা আমি মানে পুরোটা বলতে পারছি না, মাহমুদ হাসান সাহেব। এটা অবাক করার মতো বিষয় নয়? একজন ব্যাংক খেকো, যার বিরুদ্ধে অসংখ্য
প্রমাণ গণমাধ্যমে উঠে আসছে, তার বিরুদ্ধে তদন্ত করা যাবে না? তার মানে তার পিছনে কলকাঠি কে নেড়েছিল? আমি যদি বলি, নিম্ন আদালত তো নির্বাহী বিভাগের অধীনে, সরকার নিয়ন্ত্রণ করে, এটা ওপেন সিক্রেট। ঊর্ধ্বতন আদালতের বা উচ্চ আদালতের বিচারকেরও যে তটস্থ থাকেন, এ কথা আমার না, এই কথা সিনিয়র আইনজীবী এখন ওপেন বলছেন, যে বিচারকদের মাথায় মানে ঘাড়ে 2-4টা মাথা না, যে তারা যায় ইচ্ছা মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এস আলম আর ডক্টর ইউনূসের অপরাধ ও ক্ষমতা একই রকম? না, একই রকম না। আমি এক্সাম্পল দিলাম যে এস আলমের তদন্তটি যে যে নির্দেশটি সেটি বাতিল করা হলো, নিশ্চয়ই কোনো পক্ষের ইঙ্গিতে, নিশ্চয়ই সরকারের শক্তিশালী পক্ষের ইঙ্গিতে। এখানে এটি যে করা হলো, তখন আমাদের অ্যাটর্নি জেনারেল কি ব্যাখ্যা দিয়েছেন ডক্টর ইউনূসের বেলায়, তা তো আপনি শুনেছেন। তার ওটা ক্লিয়ার করে নি। একটা ব্যাংক খেকো এস আলম, অবশ্যই অমার্জনীয় অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, কিন্তু ডক্টর ইউনূসের যে অপরাধ, এস আলমের মতন 1,00,000 অপরাধী যদি এক করা হয়, ডক্টর ইউনূস সরকারের অপরাধ সেই পরিমাণ, সেই জায়গাটা থামিয়ে দেওয়া হবে। একজন ব্যাংক থেকেও একজন দেশ থেকেও সমস্যাটা কি?